তো আজকে ভূতের গল্প বলবো, তারপরে একটা অদ্ভুত ঘটনা বলবো। ভূতের গল্প, তারপরে ক্রাইম যেগুলো হয় সেগুলো মানুষ শুনতে ভীষণ ভালোবাসে। এটা আমি নিজেও, অন্যকে আমি দোষ দিচ্ছি না, আমারও শুনতে ভালো লাগে। আমাদের সব যেটা মানে ভয়ও পেতে ভালোবাসি, আবার কি বলে বেশ একটু যেটা হাত পা কাঁপবে এরকম একটা ভয়ের জিনিস শুনতেও ভালোবাসি। নেগেটিভ জিনিসগুলো বেশি অ্যাট্রাক্ট করে তো মানুষকে, সেজন্য। হ্যালো তনুদি, অনেক দিন পরে তোমাকে দেখলাম। থ্যাংক ইউ তনুদি আসার জন্য। তো আজকে যে ভূতের গল্পটা বলবো সেটা সত্যিই মানে কি বলবো, প্রচন্ড ভয়ের। আমার তো প্রথম যখন, থ্যাংক ইউ গীতাদি, প্রথম যখন শুনেছি মানে তখন সত্যি খুব ভয় লেগেছে। এবং আমার এক বান্ধবীর গল্প। গুড ইভিনিং তনুদি, গুড ইভিনিং গীতাদি। তো বান্ধবীর ডিটেলে আর আমি যাচ্ছি না, তার নামটা না হয় গুঞ্জই থাক, কিন্তু ঘটনাটা সত্যিই অদ্ভুত। কারণ এরকম ঘটনা আমি ফার্স্ট টাইম শুনেছি লাইফে, যে এরকমও হয়। তো মানে কোইন্সিডেন্ট বলো বা যাই বলো, সেটা হচ্ছে কদিন আগে না, যেদিন আমি ঘটনাটা শুনলাম তার ঠিক আগের দিনই আমি মানে ডেথের ব্যাপারে একজন রিসার্চ করে তিনি বলছিলেন যে কি বিভিন্ন ধরনের ডেথ বা কখন কিভাবে হয়, কোন শোলগুলো কষ্ট পায়। তো তখন আমি খুব রিলেট করতে পেরেছিলাম, যেহেতু ওই ডেথের ভিডিওটা দেখেছিলাম সেই জন্য। তো চলে যাই সোজা গল্পে আজকে, ঠিক আছে? গল্প তো না, ঘটনা, একটা সোসাইটির ঘটনা। দিল্লিরই একটা সোসাইটি, সেখানে অনেক পুরনো, মানে এখন বর্তমানে আমি যেমন শিফট করেছি এটা একদম নিউ সোসাইটি, কিন্তু কিছু সোসাইটি তো দিল্লির পুরনো, দিল্লিতে বা কিছু সোসাইটি তো পুরনো। তো সেখানে কি হয়, অনেক সময় ওনারা আমাদেরই, যেমন ধরো এখন আমি রয়েছি, 10 বছর পরে আমি জানি না যে আমি থাকবো কিনা, হয়তো আমি তখন বাড়িটা ভাড়ায় দিয়ে দেবো, অন্য কোথাও সেটেল হব, এটা হতেই পারে। তো সেখানেও তাই সোসাইটি রয়েছে, খুব ভালো সোসাইটি, পশ এরিয়াতে সোসাইটিতে। সেখানে ওনারও যেমন থাকে সোসাইটির মধ্যে, তেমন রেন্টেডও মানে লোকজন থাকে, সেটা সব সোসাইটিতেই থাকে। তো ওখানে কিরকম, দিল্লিতে অনেকেই জানে যে 4 তলা, ম্যাক্সিমাম 5 তলা পর্যন্ত বিল্ডিং উঠতে দেওয়া হয়, ওখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। তো ওখানে সোসাইটিতে বিল্ডিংগুলো 4 তলা। ওকে, আমি সবাইকে পরে কমেন্ট করব, আমি স্টোরিটা ফিনিশ করি আগে, ঠিক আছে? কারণ স্টোরিটা একটু বড় আর সত্যি অদ্ভুত। মাঝখানে আমি ভুলেও যেতে পারি, সেটাই হচ্ছে কথা, ভুলে গেলে মুশকিল, সেই জন্য আমি আর অন্যদিকে তাকাচ্ছি না, ঠিক আছে? তো থাকবো কিনা, এই যে তনুদি তুমি বললে না ভয় পাচ্ছ, সেটা নয়, সে তো আমরা যে কোনো মুহূর্তেই, এখন আমি কথা বলছি এই মুহূর্তে, পরের মুহূর্তেই আমি ডেথ মানে মারা যেতেই পারি, সেটা তো সবার ক্ষেত্রে সবচেয়ে বড় সত্যি, সেটা নয়। কিন্তু শিফট করি আমরা, বা কেউ কেউ বাড়ি ভাড়ায় দিয়ে দেয়। যাই হোক, তো ওখানেও 4 তলা বিল্ডিং। এবার বিল্ডিংগুলো কি হয়, যেমন সোসাইটিতে হয় ফ্ল্যাটগুলো মুখোমুখি, এই দরজাটার অপোজিট সাইডেই মানে আরেকটা দরজা, সেখানে হলো। আবার মানে আমাদের যেমন রয়েছে হল, মানে করিডোর রয়েছে, করিডোরের দুদিকে রুমগুলো। তো ওখানেও ওরকম দুটো মানে 4টে করে, একটা রোতে দুটো করে এরকম ভাবে ফ্ল্যাটগুলো অপোজিট সাইডে রয়েছে, করিডোর রয়েছে, 4 তলা ফ্ল্যাট। তো ওপরের তলা মানে যদি ইংলিশে বলি তাহলে গ্রাউন্ড ফ্লোর, দেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, তারপর থার্ড ফ্লোর না বলে আমি 4 তলাই বলছি, ঠিক আছে? গ্রাউন্ড ফ্লোর অনেক সময় অনেকে থাকে, আবার আমাদের এখানে যেমন গ্রাউন্ড ফ্লোরে কেউই থাকে না, তো বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন রকম। যাই হোক, তো 4 তলাতে একটা বাড়ি, রুম, সেখানে 3টে ছেলেকে ভাড়ায় দিয়েছিল ওনার। এবার সোসাইটির মধ্যে কি হয়, মানে আমারও যেমন নিজের, আমি যেখানে থাকি আমার পাশের বাড়ি রুমে ফ্যামিলি থাকে, কিন্তু করিডোরের এন্ডে ওখানে হচ্ছে ব্যাচেলার থাকে। তো ব্যাচেলার থাকলে কি হয়, ওদের লাইফস্টাইলটা আর ফ্যামিলি যারা নিয়ে থাকে তাদের লাইফস্টাইল একটু ডিফারেন্ট। তো এই নিয়ে একটু মানে মাঝে মাঝে একটু হয়ে যায় ট্রাবল।
একটু ওরা হয়তো লেট নাইট পার্টি করছে, সেটা ফ্যামিলিদের সম্ভব না, তাদের পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব না। তো এরকম ছোটোখাটো ইস্যু লেগে থাকে। তো সেই জন্য কি হয়, সোসাইটিতে ব্যাচেলারদের সাথে সেভাবে কেউ মেশেও না বা কথাবার্তাও বলে না, আর ওদের লাইফস্টাইলের সাথে যেহেতু মেলে না, সেই জন্য লোকজন একটু দূরে দূরেই থাকে। তো জানে সবাই যে ওখানে 3টে ছেলে থাকে, বাকিরা যেরকম প্রত্যেকের লাইফ চলে, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়, হাই হ্যালো হয়, ওই পর্যন্তই। কারোর সাথে কারো বিশাল যে খুব ভালোভাবে মানে রিলেশন আছে তা না। এমনিতেও ফ্ল্যাটে থাকে না বোধ হয়, কিন্তু এক্ষেত্রে আর একটু বেশি। তো এবার ওরা যারা 3টে ছেলে থাকতো দিল্লিতে বা যে কোনো বড় শহরে, অনেকেই কি করে, পড়াশোনার সাথে সাথে একটা চাকরি করে। তো ওরাও সেটা করতো। ওরা বোধহয় MBA করতে এসেছিল, তার সাথে সাথে চাকরি করতো। এবার 2জন চাকরি করতো যারা হচ্ছে কল সেন্টারে। তো ওরা রাত্রে নাইট শিফট করতো আর দিনের বেলা পড়াশুনো করতো। আরেকজন চাকরি করতো কিনা জানি না, মানে পড়াশুনো করতো বা চাকরি করতো, মোটামুটি সে রাত্রে বাড়িতেই থাকতো। কাজের লোক ছিল, রান্না বান্না করে দিয়ে যেত, যেরকম লাইফ চলে সেরকম। এবার এই যে 3জন ছেলে থাকে, তাদের একটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে তারা 3জনেই 3জনকে চেনে এবং আগে থেকে চেনে। ঠিক আছে, তার মধ্যে আমি 3টে ছেলের নাম দিচ্ছি। একজনের নাম শমিক, একজনের নাম রনক, আরেকজনের নাম ধরে নিলাম পল। আমি একটু আলাদা আলাদাই নাম দিলাম, কারণ অরিজিনাল নেম কারোরই বলছি না। তো শমিক, রনক আর পল, এই 3জনের মধ্যে শমিক হচ্ছে যে মানে ক্লাস 11-12 থেকে ওদের সাথে বন্ধু, আর রনক আর পল এরা দুজন অনেক আগে থেকে, মানে হয় না ছোটবেলা স্কুল ফ্রেন্ড, একেবারে ছোটবেলা থেকে ওরা একসাথে। তো শমিক হচ্ছে বাড়িতে থাকতো, মানে রাত্রে নাইট শিফটেও যেত না, চাকরি করতো বা করতো না, ইটস ডাজ নট ম্যাটার, মানে আমাদের গল্পের ক্ষেত্রে সেটা জানা নেই, জানার দরকারও নেই। কিন্তু এই রনক আর পল এরা দুজন হচ্ছে নাইট শিফটে, ওরা কল সেন্টারে চাকরি করত। আর ওদের মধ্যেই সবচেয়ে বেশি ক্লোজনেস ছিল। স্বাভাবিক, যে 11-12 এসে এসছে, বন্ধুত্ব আছে, বাট নট দ্যাট মাচ ক্লোজ, যারা একদম ছোটবেলা থেকে মানে সেই কি বলে চাড্ডি বাড্ডি ফ্রেন্ড, যেটা সেই জিনিসটা তো হয় না। কিন্তু হ্যাঁ, তাও প্রত্যেকেই তারপরে একসাথে পড়াশুনো করেছে, কলেজ যাই হোক, তারপরে MBA করছে, সেই তো সবাই একসাথে এভাবে। এবার যে রনক, তার সাথে তার আগে ঘটনায় একটা মানে ঘটনাটা যেটার জন্য ঘটনাটা বলছি, সেটা হচ্ছে হঠাৎ একদিন সকালবেলা উঠে দেখা গেল সোসাইটিতে আমার ওই বান্ধবী দেখছে যে পুলিশ এসছে ওদেরই বিল্ডিংয়ে ওপরতলাতে। পুলিশ এসছে, কি হয়েছে জানা গেল যে ওপরে 3টে যে ছেলে ছিল তাদের মধ্যে একজন সুইসাইড করেছে। তো এটা মানে কি বলে, সোসাইটিগুলোতে বা যে কোনো জায়গায় এখন এত কমন যে আমরা সত্যি মানে বিশাল কিছু নড়ে যাই তা নয়, তবে হ্যাঁ কষ্ট তো হয়ই, যে কোনো মানুষের ডেথ, স্পেশালি সুইসাইড করলে ভীষণ কষ্ট হয়। মানে ইয়াং ছেলে মেয়ে তাদের বাবা মাকে কিভাবে মানে এইভাবে কাজ করতে পারে, সেটা নিয়ে আমাদের সারাদিন মনের মধ্যে একটা চলতে থাকে যে এমন কাজ কি করে করে। তো যাই হোক, পুলিশ এলো, বডি নিয়ে গেল, সবকিছুই ঠিক আছে। তারপরে যেহেতু আরো 2জন ছেলে তারা হচ্ছে নাইট শিফটে ডিউটিতে ছিল, তারা আসার পরে তারা সব ঘটনা জানতে পারলো যথারীতি, তাদেরকেও পুলিশ তুলে নিয়ে গেল, কারণ ইন্টারোগেশন করতে হবে বিভিন্ন ধরনের, মানে ওরা গ্রাউন্ডগুলো দেখবে যে কি হয়েছে কি না হয়েছে, কেন সুইসাইড করলো, এর মার্ডার কিনা, এটসেট্রা এটসেট্রা, সেটা সবাই জানি আমরা। তো ওদের 3জনকেই মানে বডি একজনের নিয়ে গেল, বাকি 2জনকে নিয়ে গেল পুলিশ। এবার সবার তো একটা মানে কিউরিসিটি থাকে যে কেন এরকম হলো, কিসের জন্য হলো। যতদিন মানুষ বেঁচে থাকে আমরা অতটা বোধহয় মাথা ঘামাই না, কিন্তু কেউ চলে গেলে তার ব্যাপারে কিউরিসিটিটা আরো বেড়ে যায় আমাদের। তো এক্ষেত্রেও তাই হলো, সবারই মোটামুটি একটু জানার ইচ্ছে যে কি ব্যাপার, কি হয়েছিল। আর এইসব ব্যাপারে সবচেয়ে বেশি খবর দেয় আমাদের কাজের যারা, মানে আমাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড যারা হয়, তারা কি হয় বিভিন্ন বাড়িতে কাজ করে, তো ওরা ঠিক কোথাও না কোথাও থেকে শুনেই নেয়, মানে খবরটা পেয়েই যায়। তো সে এসে আমার ওই বান্ধবীর বাড়িতে বলছে, জানো দিদি কি হয়েছে, এই যে 3জন ছেলে ছিল, শমিক, রনক আর পল, রনকের একজন গার্লফ্রেন্ড ছিল, ঠিক আছে।
তো এই গার্লফ্রেন্ডের উপর বোধ হয় শ্রমিকের একটা মানে কি বলবো একটা সফট কর্নার ছিল, হতে পারে তার থেকেই ঘটনাটা ঘটেছে। তো ঠিক আছে, এইটুকু প্রথম মানে শোনা গেল। তারপরে আস্তে 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 আরো কিছুদিন পরে যেগুলো বেরোতে শুরু করলো সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, সেটা হচ্ছে ডেঞ্জারাস। জানা গেল আস্তে আস্তে কি না, এরা যেহেতু নাইট শিফটে থাকতো, তো দিনের বেলা মানে এমবিএ মানে পড়াশুনো করছে, তার সাথে সাথে বিকেলবেলা কখনো না কখনো তো ঘরে ফিরছে, তো তখন সেই বান্ধবীও আসতো, রনকের যে বান্ধবী গার্লফ্রেন্ড সেও আসতো, আর শ্রমিকও বাড়ি ফিরেছে, মানে সবাই তো একসাথেই ক্লাস করছে, বাড়ি ফিরেছে। এবার রনক আর পল ঠিক আছে, পলের ক্ষেত্রে ওই জিনিসটা ছিল না, বাট শ্রমিক ধীরে ধীরে ওই মেয়েটার প্রতি একটা মানে দুর্বলতা হচ্ছে, মেয়েটাও সেটা বুঝছে, অন্যান্যরাও একটু একটু মানে সবাই বুঝতে পারে ব্যাপারটা কি হচ্ছে, কেউ মুখে না বললেও সবাই আমরা বুঝতে পারি যে একটা সফট কর্নার তৈরি হচ্ছে, বা মেয়েটার দিকে তাকানো বা যে কোনো এ দেখে মেয়েরা তো বুঝতেই পারে, সাথে সাথে ওরাও একটু বুঝতে পারছিল, আন্দাজ করতে পারছিল, কিন্তু সেটা যে এই পর্যায়ে যাবে সেটা কেউই বোঝেনি। এবং সবচেয়ে বড় কথা যে ছেলেটা কিছু লিখেও যায়নি যে কিসের জন্য বা কি, কোনো কিছু কেউ জানেই না যে ছেলেটা কেন সুইসাইড করেছিল। এবার যেটা হলো, ওরা প্রায় 2 মাস বাদে, মানে প্রথমে 7 দিন 10 দিন তো মানে পুলিশের ওখানে ছিল, মানে পুলিশ ইন্টারোগেশন করেছে কোথাও, তারপর অন্য কোনো বাড়িতে ছিল, তারপরে হচ্ছে মানে ওরা এসে ওখানেই রুমে ছিল। 2 মাস, প্রায় 2 মাস কেটে গেছে এই ঘটনার পরে। 2 মাস পরে ওরা দেখছে যে ছেলে দুটো বাড়ি খালি করছে। তো বাড়ি খালি করছে, সবার আরো কিউরিওসিটি হলো কি হলো ব্যাপারটা। সবাই বুঝতে পারছে যে একটা বাড়িতে সুইসাইড হওয়া মানে সেখানে যতই যা পুজো পাঠ করাই বা না করাই, কিছু তো একটা মানে পুজো পাঠ করালে একটু শান্ত হয়, না হলে পুজো পাঠ যদি না করানো হয় তাহলে তো প্রচন্ড প্রবলেম শুরু হয়, সেটা সবাই জানে। এবার কি হয়েছে সেটা তো জানা যাচ্ছে না। যাই হোক, ছেলে দুটো বাড়ি খালি করে দিল। এবার তারপরে জানা গেল যে কিসের জন্য বাড়ি খালি করলো। ব্যাপারটা যেটা হলো, শ্রমিক তো মারা গেছে, মারা যাওয়ার পরে তার যে ওই জেলটা ছিল বা জেলাসি ছিল বা মেয়েটার প্রতি যে আকর্ষণ ছিল, সেটা প্রচন্ড পরিমাণে মেয়েটা ফিল করতে শুরু করলো। সবচেয়ে আগে শুরু করেছে মেয়েটা, কারণ ওই 7 দিন ওরা হচ্ছে মানে 7 দিনের মতো ওরা তো অন্য কোথাও ছিল, অন্য বাড়িতে। মেয়েটা প্রায় 24 ঘন্টা না, ঠিক 48 ঘন্টা পর থেকে, শ্রমিক মারা যাওয়ার 48 ঘন্টা পর থেকে মেয়েটা ফিল করতে শুরু করলো ওর আশেপাশে কেউ রয়েছে, এবং আশেপাশে রয়েছে, তার প্রেজেন্সটা এত স্ট্রং ছিল, মানে সব সময় ওর মনে হচ্ছে ওর আশেপাশে কেউ রয়েছে এবং সে তাকে কনস্ট্যান্ট দেখছে। আমরা যে কোনো মানুষ, আমাদের পাশ থেকেও যদি কেউ আমাদের দেখে, আমরা ট্রেনে বাসে যখন চলাফেরা করি, আমরা কিন্তু সেটা বুঝতে পারি যে একটা মানুষ দেখছে। তো সেই মেয়েটা পুরো ফিল করছে, এবং মানে মাঝে মাঝে তার প্রেজেন্সটা বোঝানোর জন্য কখনো কখনো সে গায়ের গন্ধ পাচ্ছে, ওই ধরনের যে সেন্ট ইউজ করতো বা কিছু। এবং মানে তার চেয়েও বড় কথা, যেটা সবচেয়ে আরো বেশি কষ্টকর, সেটা হচ্ছে মানে কোনো মুহূর্তে ছাড়ছে না, ওই প্রেজেন্সটা ওকে ছাড়ছে না। ইভেন বাথরুমে গেলেও ওর মনে হচ্ছে পুরো, মানে বাথরুমটা তো আমাদের ভীষণ প্রাইভেট জায়গা, সেখানে কেউ যদি বাথরুমে মানে দেখে আমাদেরকে, কতটা অস্বস্তি হয়। মেয়েটা বাথরুমে যেতে পারছে না, ছেড়ে দিল বাথরুমে যাওয়াটা, এরকম অবস্থা। মাকে যখন যাচ্ছে, মাকে বলছে মা তুমি দাঁড়াও, বাথরুমের দরজা ওপেন, সে স্নান করছে বা তার নিজের কাজটা করছে। মানে এবং ডে বাই ডে ইট ইজ ইনক্রিজিং, মানে বেড়েই চলেছে ব্যাপারটা। ও বিছানায় শুচ্ছে, মনে হচ্ছে ওর পাশে এসে কেউ শুয়েছে বা বসে ওর দিকে কনস্ট্যান্ট দেখছে। বিছানা একদম মানে কি বলে টান টান করা ছিল, সকালবেলা উঠে বোঝাই যায় যে পাশে কেউ বসেছে। একটা মেয়ে একা রুমে শুচ্ছে, পাশে কেউ বসেছে কিনা, বা রাত্রেবেলা তো ফিল করেছে, সকালে উঠে সেই প্রমাণটাও পাচ্ছে যে পাশে কেউ বসেছিল বা শুয়েছিল বিছানাটায়। তারপরে ধীরে ধীরে ওটা এতটা বাড়লো যে টাচের পর্যায়ে চলে এলো, মেয়েটাকে টাচও করছে, এবং সেটা অবভিয়াসলি বুঝতেই পারছো যে টাচটা খুব আদরের টাচ না, মানে
বাবা মা যেভাবে সন্তানকে টাচ করে সেই জিনিসটা না, ইটস আ ব্যাড টাচ। মেয়েটার তো প্রবলেম চলছেই। এবার এদের বাড়িতে মানে এইদিকে ওরা যে বাড়িতে 3 জনে থাকতো, ভীষণ অস্বস্তিকর, সত্যিই তনুদি ভীষণ অস্বস্তিকর। মানে আমি তো ভেবে আমার অবাক লাগছে। এই বাড়িটাতে রনক আর পল রয়েছে। যে ব্যাপারটা ছিল ওই, হ্যাঁ রুমগুলো ছিল বলা হয়নি আমার, সরি, নিচের রুমগুলো গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরটা ছিল 3 BHK, আর সেকেন্ড আর থার্ড ফ্লোরটা ছিল 2 BHK। আরেকটা যে রুম সেটাকে ব্যালকনি করে দেওয়া হয়েছিল। তো কেউ কেউ সেটা ঘিরে নিয়েছে, ওরা ঘেরে নি কারণ ওদের প্রয়োজন ছিল না। তো শ্রমিক একটা রুমে শুতো আলাদা, আর আরেকটা রুমে রনক আর পল আলাদা শুতো। এবার ওই রুমটায় শ্রমিক যে রুমটায় শুতো ওই রুমেই স্বাভাবিক, ওই রুমেই সে মারা গিয়েছিল। রনক আর পল আলাদা রুমে থাকছে, বাট পুরো ঘরে শ্রমিকের প্রেজেন্স পাওয়া যাচ্ছে। প্রেজেন্স কিরকম ভাবে, একদিন না, ওরা কিরকম প্রেজেন্সটা প্রথমে ফিল করছে তারপরে একদিনের ঘটনাটা বলছি। ওরা দুজনে অফিস যাচ্ছে দিনের বেলা, ওরা তো রাত্রেবেলা থাকছে। এবার যে রান্নার মেয়ে আসছে সে রান্না বান্না করে দিয়ে চলে যাচ্ছে। ওরা টিফিন নিয়ে যাচ্ছে, আসার পরে হয়তো কিছু বানিয়ে নিচ্ছে বা মেয়েটা এসে রান্না করে দিচ্ছে। তো এবার রান্নার পরে কি হয়, পুরো রান্নাঘরটা গুছিয়ে দিয়েই যায় মেয়েটা, কারণ যে কোনো যারা আমাদের হেল্পিং হ্যান্ড তারা এই কাজটা সব সময় করে। রান্না হয়ে গেল পুরো গুছিয়ে দিয়ে যায়, গুছিয়ে দিয়ে গেছে। ওরা যখন ঘরে ঢুকছে, দরজা টরজা বন্ধ ছিল, জানলা বন্ধ ছিল, ঘরে দেখলো পুরো ঘর ওলট পালট। ঘর ওলট পালট মানে রান্নাঘরটা পুরো ওলট পালট। যেগুলো ঢাকা ছিল সেগুলো ঢাকা ওপেন। ইভেন আমরা যে মানে নিচের দিকে অনেকগুলো কি বলে ওটা, রান্নাঘরের যে কিচেন ওয়ার্ডরোব গুলো, যেখানে নিচের দিকে আমাদের হয়তো আটা চাল ডাল রয়েছে সেগুলো থাকে কন্টেনারে, ওটা একটু বেশি করেই থাকে। এক একদিন দেখা যেত পুরো চাল পুরো ঢেলে একদম ফেলে দিয়েছে, গোটা যা রান্নাঘরে ছড়ানো। কোনোদিন আটা পুরো রান্নাঘরে ঢেলে ছড়ানো। এবার আমরা যদি তর্কের খাতিরে ধরেও নিই যে দিল্লিতে প্রচুর বাঁদর আছে, বাঁদর ঢুকতে পারে, বাঁদর একদিন ঢুকতে পারে। আমার জানলা খোলা ছিল কোনো কারণে বা কিছু। আর আরেকটা কথা, আমরা মানে বাইরে যারা থাকি আমরা দিল্লিতে স্পেশালি আমি দেখেছি যাদের ওখানে বাঁদরের উৎপাত, সবসময় নেট ব্যবহার করা হয়। নেটের একটা দরজা থাকে, তারপরে কাঠের দরজা থাকে, মশার জন্য নেটের দরজা থাকে। এখন সব জায়গাতেই সবাই করে। ধরেই নিলাম খোলা ছিল দরজা বা জানলা খোলা ছিল, বাঁদর ঢুকেছে। একদিন ঢুকতে পারে, দুদিন ঢুকতে পারে, দিনের পর দিন এই জিনিসটা হতে পারে না। ওরা যখন 7 দিন পরে ওরা যখন এসেছে, রুমে ফিরেছিল, তখন থেকে এই জিনিসগুলো চলছে। এবার মানে ওদের মনে হচ্ছে তো কিছু তো প্রবলেম হচ্ছে, এবং স্বাভাবিক ওই রুমে, শ্রমিকের রুমে ওরা যায় না। কোনোদিন হয়তো মানে ওরা হয়তো বসেছে রান্নাঘরে খেতে বসেছে, হঠাৎ করে শ্রমিকের রুমের দরজাটা যেটা খোলা ছিল ধম করে বন্ধ হলো। ঠিক আছে, সবাই ওরা চমকে উঠে দেখলো কি হলো, কোনো হাওয়া নেই, কিচ্ছু না, দরজাটা বন্ধ হয়ে গেল। কে জানে, আমার এখানে তো কোনো প্রবলেম দেখাচ্ছে না, হতে পারে নেটের ইন্টারনেট প্রবলেম। হ্যাঁ, প্রথম গল্প রিসেন্ট ইভেন্ট বিশালাক্ষী, একদমই তাই, রিসেন্ট ইভেন্ট। তবে দরজাটা বন্ধ হয়ে গেল। একদিন কি হয়েছে, এগুলো চলছে, ওরা মানে ওরা তো ভেতরে ভেতরে ভীষণ ভাবেই মানে কি বলে প্রচন্ড ভেতরে ওদের তো অস্বস্তি হচ্ছে, ওরা তো চাইছে বাড়ি ছেড়ে চলে যেতে। ওর যে গার্লফ্রেন্ড রনকের, সেও এসে বলছে ওর সাথে কি কি ঘটনা ঘটছে। তো এবার কিছু তো একটা রিমেডি সবাই খুঁজছে, কিভাবে এখানে ওখানে একসাথে সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে তো আমরা পাই না, জেনুইন লোক পাওয়াও মুশকিল। এরা তো ভাবছে আমরা ঠিক আছে আস্তে আস্তে ঘরটা ছেড়েই দেবো, কিন্তু ওরা যেহেতু রাত্রে থাকে না, দিনের বেলাটুকুই থাকে, বেশিক্ষণও থাকে না। দিনের বেলা কলেজ পড়াশুনো, তারপরে এসে কিছুক্ষণ থাকে, তারপর রাত্রে বেরিয়ে যাচ্ছে, ছুটির দিনটা থাকছে। তো সেই জন্য অতটা মানে কি বলে, অতটা উঠে পড়ে লেগে যাওয়া, ঘর খোঁজা, সেই জিনিসটা করেনি। আর ঠিক আছে, হচ্ছে হচ্ছে, ছেলেরা তো একটু সাহসী, আর রাত্রেবেলা থাকছে না তো সেই জন্য আরোই বেশি সাহস। এবার একদিন কি হলো, ওরা মানে ছুটির দিন ছিল বলে মেয়ে গার্লফ্রেন্ড, ওর রনক তার গার্লফ্রেন্ডকে ডেকেছে। তো বলেছে যে আজকে আমরা সবাই মিলে মানে একসাথে খাবো, খাওয়া দাওয়া করবো, পার্টি করব।
তারপর তাহলে বাবু তাপস, আমার মনে হয় আপনার প্রবলেম হচ্ছে ইন্টারনেটে, হতেই পারে। আমার দিক থেকে তো আমি দেখতে পাচ্ছি না কোনো প্রবলেম। তনুদিও বলছে যে কিছু হয়নি, তার মানে আপনার ওখানে একটু প্রবলেম হচ্ছে। কোনো ব্যাপার না, পরে শুনে নেবেন, ঠিক আছে? তো একদিন দুপুরবেলা যেটা হলো, ওরা দুপুরবেলা সবাই মানে বাইরে থেকে খাবার দাবার নিয়ে আসছে সেদিন। আর মানে কাজের মেয়েকে যে রান্না করতো তাকে ছুটি দিয়ে দিয়েছে, তারাও তো ছুটি নেয় এক দিন, তো ছুটি দিয়েছে। ওরা নিজেরা রান্না না সরি বাইরে থেকে খাবার টাবার আনিয়ে রেডি করছে সবকিছু খাবে বলে। এবার ছেলে দুটো ছিল সোফাতে বসা। এবার আমি রুমটা একটু বলে দিই, দুটো রুম পাশাপাশি, মাঝখানটা হলের পোর্শন, হলের দিক থেকে রান্নাঘর থেকে সোজা ওই সনকের রুমটা দেখা যায়, শ্রমিকের রুমটা দেখা যাচ্ছে। আর এটা সোফাগুলো একটু দূরে, মানে ডাইনিং টেবিলটা থেকে একটু দূরে ওই দিকটায়। এবার মেয়েটা রান্নাঘরে থালা টালা নিয়ে আসবে, ডাইনিং টেবিলে খাবারগুলো এসছে সেগুলো রাখা আছে ডাইনিং টেবিলে, ও মানে খাবারের যে ঢাকনাগুলো ওপেন করে রাখা আছে। আর মেয়েটা রান্নাঘর থেকে সব থালা বাটিগুলো নিয়ে আসতে গেছে যাতে ওরা খাবে, নিয়ে আসতে গেছে। ও বাটিগুলো আস্তে আস্তে বের করে সাজিয়ে একসাথে নিয়ে আসবে। আর ওরা সোফায় বসে বসে কথা বলছে দুই বন্ধু। হঠাৎ করে ডাইনিং টেবিলের আশেপাশে কিচ্ছু নেই, হঠাৎ করে ডাইনিং টেবিলটা, কাঠের ডাইনিং টেবিল, 4 সিটার ডাইনিং টেবিল, দুদিকে দুটো করে চেয়ার, অত বড় কাঠের ডাইনিং টেবিল, ভারী ডাইনিং টেবিল, কেউ কোনো ধাক্কা লাগানো না, কিছু না, ধম করে উল্টে পড়লো। দুটো চেয়ার সহ পুরো উল্টে গেল এবং যেদিকটা ওপেন ছিল সেদিকে উল্টালো। সমস্ত খাবারগুলো পুরো একদম মানে ছড়িয়ে ছিটিয়ে পুরো একদম গোটা ঘর। ওরা না মানে চমকে উঠেছে, এত জোরে আওয়াজ হয়েছে। স্বাভাবিক, একটা কাঠের ভারী ডাইনিং টেবিল ধুম করে পড়লে কি জোর আওয়াজ হবে, আর হঠাৎ করে পড়েছে। ভীষণভাবে ওরা ভয় পেয়ে গেছে। এমন ভাবে খাবারগুলো পড়েছে সেগুলো খাওয়ার সম্ভবই না। তারপর ওরা যখন মানে সবাই তাকিয়ে দেখছে কি হলো, তখন দেখলো শ্রমিকের রুমের দরজাটা যেটা ওপেন ছিল দম করে বন্ধ হলো। মনে হলো রাগে কেউ জোরে বন্ধ করে দিল ধাক্কা দিয়ে। মানে সিচুয়েশনটা ভাবো, দুপুরবেলা একটা খাওয়ার সময়, খিদের সময়, সেই সময় এইরকম একটা ঘটনা। সবাই চমকে উঠেছে। দুপুরবেলা এত জোরে ডাইনিং টেবিলটা পড়েছে, কোনো কারণ ছিল না। একটা ডাইনিং টেবিল সহজে পড়ে না, যদি খুব জোরে আমরা ধাক্কা মারি রেগে গিয়ে, তাহলেই সেটা সম্ভব হয়। কে ধাক্কাটা মারলো? যারা লজিক বিশ্বাস করে তারা অনেকে অনেক রকম মানে বলবে, বাট যদি আমরা লজিক্যালি যারা বিশ্বাস করি তারাও যদি লজিক্যালি ভাবি, মেয়েটা রান্নাঘরটা ডাইনিং টেবিল থেকে অনেকটা দূরে, ওরা সোফায় বসে আছে, ওরাও ডাইনিং টেবিল থেকে অনেকটা দূরে। এই নয় যে ডাইনিং টেবিলটাকে পা দিয়ে কেউ ধাক্কা মেরেছে, না। ভারী ডাইনিং টেবিল, কাঠের ডাইনিং টেবিল, এইভাবে কি করে পড়ে যেতে পারে? কোনো ব্যাখ্যা নেই। খাবারগুলো এমন ভাবে পড়েছে, কোনোভাবেই সেগুলোকে খাওয়া যাবে না। তো ওরা যাই হোক ঘরটা পরিষ্কার করে, আর তো মানে খাওয়ার কোনো প্রশ্ন নেই, বাইরে থেকে বললো এখানে আর দরকার নেই, যাই আমরা অন্য কোথাও। ওরা যাই হোক সেদিন খাওয়ার অন্য কোথাও ব্যবস্থা করলো। এবার এই যে মানে দুপুরবেলা, ভর দুপুরে, মানে রাত্রিও না, দুপুর 2টোর সময়, তখন এই ধরনের ঘটনা। ওরা কোনো রকমে মানে থাকছে, রাত্রে থাকছে না, তারপরের দিনে অফিস টফিস যাই হোক শুরু হলো। এরকম করে ওরা সহ্য করতে পারছিল না, ওরা শিফট করলো। এবার শিফট করে ওরা তো মানে ওই যে 2 মাস পরে বললাম, এতদিন ধরে টর্চার সহ্য করে করে ওরা 2 মাস পরে শিফট করে গেল। শিফট করার পরেও কিন্তু ঘটনা থামেনি। যে ওনার ছিল বাড়ির, রুম তো খালি রাখে না ওনাররা, তো ওরা ভাবলো যে ঠিক আছে, যেটা আমেরিকায় রুল আছে বোধহয়, ওটা মানে কোনো রুমের প্রবলেম থাকলে সেটা ডিক্লারেশন থানায় দিয়ে রাখতে হয় যে আমার রুমে এই হয়েছে, কেউ মারা গেছে বা কেউ সুসাইড করেছে, সেটা বলে রাখতে হয়। ইন্ডিয়াতে তো তা নয়। তো সে ভাবলো যে ঠিক আছে, চলো গোটা ঘরটা আরেকবার মানে রিনোভেট করে একটু পুজো পাঠ করিয়ে আবার ফ্রেশ ভাবে ঘরটাকে মানে রং টং করে ভাড়ায় দেব।
ঠিক আছে, রঙের মিস্ত্রিরা এসছে রং করতে। রঙের মিস্ত্রিরা কি করে, চতুর্দিকে জানলা দরজা খুলে রং করে, যাতে রঙের গন্ধটা, মানে ওদেরও তো সাফোকেশন হয়, বা ঘরে ঢুকলে ভীষণই কষ্টকর, যারা রঙের গন্ধ যেটা সব সময় সবাই সহ্য করতে পারে না, তো ওরা চতুর্দিকে দরজা জানলা খুলে রং করছে। ওদের যে মেন ডোরটা, তার হচ্ছে ওই যে বললাম জালির দরজা থাকে প্রায় প্রতিটা রুমেই, তো জালির দরজাটা বন্ধ ছিল। মেন ডোরটা সাধারণত আমরা কি করি, স্টপার প্রতিটা বাড়িতেই থাকে, স্টপার দিয়েই বন্ধ করা থাকে, যাতে হাওয়াতে দরজাটা মানে বন্ধ না হয়, ধাক্কা না লাগে, আওয়াজ যাতে না হয়, আমরা সবাই স্টপার দিয়ে বন্ধ করি। ওরাও বন্ধ করে প্রতিদিনই কাজ করে। হঠাৎ একদিন কি হলো, মানে বাইরের মেন ডোরটা, কাঠের দরজাটা ধাম করে এত জোরে বন্ধ হয়েছে, ওরা তো সবাই চমকে উঠেছে। ঠিক আছে, ওরা ভেবেছে স্টপার লাগায়নি, হাওয়ায় বন্ধ হয়েছে, হোয়াট এভার ইট ইজ। ব্যাপারটা হলো যে যখন ওরা খুলতে যাচ্ছে, যে এবার খুলে বেরোবে, দরজা খুলে, দরজাটা আর খুলতে পারছে না, কিছুতেই খুলতে পারছে না। কতক্ষণ মানে চেষ্টা করে 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 তারপরে দরজা খুলেছে। ওরা তখন বুঝলো যে এই বাড়িতে সম্ভব না, মানে আর কাজ করা সম্ভব না বা কিছু। যাই হোক, কোনো রকমে ওরা কাজটা শেষ করলো। আজও পর্যন্ত বাড়িটা খালি পড়ে রয়েছে, ওনার কাউকেই ভাড়া দিতে পারেনি। এটা তো গেল এই দিকের বাড়ির ঘটনাটা। এবার মেয়েটার সাথে যে এত প্রবলেম হচ্ছিল, সেটার কি হলো? শ্রমিক ছাড়েনি মেয়েটাকে, মেয়েটার সাথে প্রবলেমগুলো বেড়েই চলেছে। এবার মেয়েটার মাও, ওই যে বললাম খুঁজতে সময় লাগে, খুঁজে 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 একজন, মানে একটা জায়গায় গেল যাকে মহন্ত বলা হয়, তো তার কাছে কেউ খবর দিল যে ওনার কাছে যান। ওনার কাছে যাওয়ার পরে মেয়ের ব্যাপারগুলো বলুন, উনি ঠিক করে দেবেন। তো মেয়েটার মা মেয়েটাকে নিয়ে গেল। তো ভদ্রলোক দেখেই বললেন ওর উপর কোনো একটা শোলের ভীষণ অ্যাট্রাকশন রয়েছে, এবং সেই অ্যাট্রাকশনটা মেনলি ফিজিক্যাল। ওই যে শ্রমিক যে চোখে ওকে দেখতো, মেবি যে ওটা হচ্ছে ভালোবাসা ছিল না, শরীরের প্রতি অ্যাট্রাকশন ছিল, আর দ্যাটস ওয়াই ব্যাড টাচ করছিল মেয়েটাকে। তো বললো उसको तलब लगता है, হিন্দিতে বললো তলব লাগতা है इस लड़की की, মানে ওই যে শোলটা ওর, মানে ও সব সময় ওর সাথে, কি বলবো, সব সময় থাকতে চায়, প্রতিটা মুহূর্তে থাকতে চাইছে। আর সেই জন্যই কিন্তু সব সময় ও ফিল করছে যে মেয়েটার, মানে ওর সাথে রয়েছে, ওর দিকে দেখছে। ও তো সবচেয়ে বড় কথা যে আমরা যখন আমাদের কোনো ফিলিংস আমরা যখন বলে দিই, তখন কিন্তু ব্যাপারটা আলাদা। আমার কোনো একটা মানুষকে ভালো লাগছে, আমি তাকে বলে দিলাম যে আমার তোকে ভালো লেগেছে, আই লাভ ইউ বা হোয়াট এভার। শ্রমিক কিন্তু কোনোদিন বলেনি, যতদিন বেঁচে ছিল ততদিন কোনো মানে অভদ্র আচরণও করেনি, কোনোভাবেই মেয়েটাকে ছেড়ছাড় করা বা কিছুই করেনি। তোর ভেতরে ওই মানে এটা রয়ে গেছিল, সেটা এত স্ট্রং হয়ে গেল যখন মারা গেল। মারা যাওয়ার পরে তো ওই মহান্তজি বলছেন যে ও এই মেয়েটাকেই ওর মারা যাওয়ার পরে দায়ী করছে। যে কোনো মানুষ যখন সুইসাইড করে, হিট অফ দ্য মোমেন্টে করে ফেলে, বাট আফটার দ্যাট এত কষ্ট পায় সে তখন আর, মানে এবং সে এত হিংস্র হয়ে যায়। সাধারণ একটা মারা যাওয়া আর সুইসাইড করা, এই জন্যই প্রবলেমগুলো বেশি হয় যারা সুইসাইড করে, কারণ ওদের আরও একটা ব্যাপার, আমি পরে আসছি সেটাতে। তো মোটামুটি মেয়েটার ওপর পুরো ওর যত অ্যাগ্রেশনটা পুরো মেয়েটার ওপর গিয়ে পড়েছে। ওর মনে হচ্ছে মেয়েটার জন্যই ওকে মরতে হয়েছে, এই দেহটা ছাড়তে হয়েছে। সেই জন্য ও রিভেঞ্জ নেওয়ার জন্য বা মেয়েটাকে পাওয়ার জন্য এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। তো ভদ্রলোক বললেন এটা ডেঞ্জারাস তো অবশ্যই। তো কিছু একটা দিয়েছিলেন ওনার মাকে, কি দিয়েছিলেন সেটা জানি না। বলেছিলেন 11 দিন কন্টিনিউ করতে হবে মেয়েটাকে, সকাল বা সন্ধ্যা একটা পার্টিকুলার টাইমে ওঠার পরে, মানে সকালবেলায়, বোধ হয় সকালবেলায় ওঠার পরেই মেয়েটার মাথার উপর দিয়ে ঘোরাতে হবে ওই জিনিসটা, ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে হাতে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ওটা নিয়ে গিয়ে কোনো একটা জলাশয়ের ধারে পুঁতে দিতে হবে। 11 দিন এটা লাগাতার কন্টিনিউ করতে হবে, এবং বাই গড গ্রেস এটা করার পরে মেয়েটা অনেকটা ভালো, মানে কি বলবো, ওই ব্যাপারটা চলে গেছে, মেয়েটার সাথে যেটা ঘটছিল সেটা চলে গেছে। এবার আসি যে এই যে জিনিসটা, এটা সম্বন্ধে আমার একটু মানে বলতে ইচ্ছে করছে যে ঘটনাটা তো
প্রচন্ড মানে কি বলে প্যাথেটিক, তার সাথে সাথে প্রচন্ড ইরিটেটিং। আর সত্যি কথা বলতে যারা সুইসাইড করে আমার তাদের উপর ভীষণ রাগ হয়। সেদিন এইটাই শুনছিলাম ডেথের ব্যাপারে, মানে এত কোইন্সিডেন্স যে এরকম ভাবে মানে ঘটনাটা ঘটেছে। আমি শুনে আমার তো ভীষণ ভয় লেগেছে। এবং যারা আমি ভাবছিলাম যারা ফেস করছিল সিচুয়েশনটা, ওই দুটো বন্ধু বা ওই মেয়েটা, তাদের কি অবস্থা তাহলে? আমাদের শুনে গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে, ওদের কি অবস্থা হয়েছিল। এবার আসি যে ডেথের ব্যাপারটা সেটাতে। তো একজন ডেথ এক্সপার্ট উনি কথাটা বলছিলেন, আমাদের প্রত্যেকেরই ডেথ নিয়ে একটা ভীষণ কিউরিসিটি থাকে ভেতরে, আর সেই জন্যই আমরা ভূতের গল্প শুনতে বোধহয় ভালোবাসি। মারা আমরা একদিন সবাই যাব, প্রত্যেকেই। দিস ইজ দ্য মানে সবচেয়ে বড় সত্যি জীবনের। আর কিছু জানি না জানি, এটা জানি মারা যাব। যারা সুইসাইড করে তাদের কি হয়, তারা মানে কোনো একটা মোমেন্টে মানে ওরা করে ফেলে। এবং সবচেয়ে বড় কথা যে ওরা নিজেরা করে না, তোমার মাথায় যখন চলবে যে আমি সুইসাইড করবো। এই জন্যই বিশালাক্ষী একদিন একটা গল্প বলছিল না, যে গোয়াল ঘরের দড়ি নিয়ে মেয়েটা হচ্ছে সুইসাইড করতে গেছিল, তারপরে প্রতিদিনই ও গোয়াল ঘরে যেত, ওই দড়িটা ওকে ডাকছে এটা মনে হতো। তুমি যখন যে কাজটা করবে, তুমি যদি ভালো কাজ করো, তুমি যেমন সাথে কিছু ভালো লোকজনকে পেয়ে যাবে কাজটা করার জন্য, খারাপ কাজ করতে গেলেও কিন্তু তেমনি। যারা হচ্ছে গুন্ডামি করে তাদের একটা গ্যাং থাকে, আবার যারা ভালো কাজ করে তাদেরও একটা গ্যাং থাকে, কিন্তু মানে দুটোই গ্যাং থাকে। ভূতেদের ক্ষেত্রেও তাই, যে খারাপ কাজ করার কথা ভাবছে যে শোল, তারা তো বুঝতে পারছে, তখন তারা আশেপাশে আসা শুরু করে এবং তারা হেল্প করে ওই শোলটাকে মারা যাওয়ার জন্য। কেন হেল্প করে? আমাদের যে ডেথগুলো হয়, 3 ধরনের ডেথ হয়, একটা ন্যাচারাল ডেথ, একটা অ্যাক্সিডেন্টাল ডেথ, আর একটা সুইসাইডাল ডেথ। এবার যেটা ন্যাচারাল ডেথ হচ্ছে বা অ্যাক্সিডেন্টাল ডেথ হচ্ছে, ন্যাচারাল ডেথে তো কোনো প্রশ্নই নেই, সে জানে সে মারা গেছে, কিছুক্ষণ হয়তো বুঝতে অসুবিধা হয়। অ্যাক্সিডেন্টাল ডেথেও তাই, কিছুক্ষণ পরে সে বুঝতেই পারে যে দেহটা ছেড়ে দিয়েছে। তো এদেরকে একজন সোল গাইড থাকে। সোল গাইড সেটা গুরু হতে পারে, আমাদের হিন্দু ধর্মে ভগবান হতে পারে, অথবা ইংলিশে যেটা বলা হয় এঞ্জেল হয়। তো সোল গাইড কি করে, তাকে গাইড করে যে এরপরে তোমাকে কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, এর পরের লাইফটা কি তোমার, সেটা তাকে গাইড করে দিচ্ছে। সেজন্য কি হচ্ছে, এবার তার কাছে অপশন থাকছে যে তুমি এইখানে কিছুদিন থাকো, 14-15 দিন থাকার মানে পারমিশন থাকে বা কিছু। ওই জন্যই আমাদের সমস্ত ডেথ রিচুয়ালস গুলো ওই মানে 10 থেকে 15 দিনের মধ্যে শেষ করা হয়, কারণ ওই সময়টা সোলকে পারমিশন দেওয়া থাকে তুমি এই কদিন থাকতে পারো। যারা থাকতে চায় তারা একটু দেখে নিতে চায় যে সবাই ঠিকঠাক আছে কিনা, হোয়াট এভার, যে আমি ছেড়ে যাচ্ছি এরা ঠিকঠাক সামলে নিতে পারবে কিনা, সেই জন্য ওদেরকে ওটা দেওয়া হয়। কিন্তু যারা সুইসাইডাল ডেথ, তাদের ক্ষেত্রে তাদের কোনো সোল গাইড থাকছে না। কারণ কি? কারণ সে ভগবানের এগেনস্টে গিয়ে কাজটা করেছে। আজকে তার মরে যাওয়ার কথা ছিল না, সে নিজে নিজের মানে মৃত্যু ডেকে এনেছে। তার ফলে কি হয়, তাদের কোনো গাইড করার লোক থাকে না। তাদেরকে ওটাই পানিশমেন্ট যে তোমাদের কোনো গাইড করানো হবে না, যেমন কর্ম করেছো তেমন এবার ফল ভোগ করো। এবার ওরা না ঘরকা না ঘাটকান, কোনো দিকেই যেতে পারে না, ওরা মানে ভটকতে হয়ে আত্মা। আর যত সমস্ত এই নেগেটিভ কাজ করানো হয় কিন্তু এই মানে সুইসাইডাল যে শোলগুলো ঘুরে বেড়ায় এদের দিয়ে, মানে যে আমরা ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা যে শোলকে ট্র্যাপ করে করায়, সেটা অনেকেই জানে। সেই শোলটাকে ট্র্যাপ করে কারণ ওরা হচ্ছে মুক্তি পেতে চায়, ওরা কোনোভাবে মুক্তি পেতে চায়। এবার তাকে লোভ দেখানো হয়, তুমি মুক্তি পেয়ে যাবে, তুমি আমার এই কাজগুলো করে দাও, তুমি মুক্তি পেয়ে যাবে। ওরা ওই মুক্তির লোভে ওই কাজগুলো করতে থাকে, কিন্তু ওদেরও সবসময় যে দোষ থাকে, তা মানে সবসময় দোষ মানে ওরা তো যেহেতু সুইসাইড করেছে ভীষণ দোষ করেছে, তো এটা কিন্তু ওই জন্যই ওরা ট্র্যাপে পড়ে। আর ট্র্যাপে পড়ার ফলে মানে বছরের পর বছর চলে যায়, সে তার নিজের কাজগুলো করিয়ে নেয়, ওদের মুক্তির ব্যবস্থা করে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা কাজগুলো করাচ্ছে তাদেরই একটা সাংঘাতিক মৃত্যু হয়। তো এই যে শোলগুলো, এবার শোলগুলো কেন সাহায্য করছে অন্য আরেকটা শোলকে সুইসাইড করার জন্য? কারণ তার মনে হয় যে এই লোকটা যদি মারা যায়, ওই সময় যে কেউ মারা গেলে একটা পোর্টাল খুলে যায়, মানে দরজা পর্দার এপার আর ওপার, তো পর্দাটা উঠে যায়। এবার সেটা ওঠানোর কারো শক্তি নেই, একমাত্র ওই মুহূর্তটা ওই মোমেন্টে পর্দাটা সরে। তো পর্দাটা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে সে অ্যাটলিস্ট মানে
এই জগৎ থেকে বেরিয়ে অন্য জগৎটায় চলে যেতে পারবে। সেই জন্য সে চেষ্টা করে এই শোলটাকে মেরে দিলে ওই পোর্টালটা খুলে যাবে, আমি তখন ওই পোর্টালটার ভেতর দিয়ে আমি এন্ট্রি নিয়ে নেব। সবসময় যে তা হয় তা কিন্তু না, যেহেতু সুইসাইড হচ্ছে সেটা কিন্তু হয় না সব সময়, আবার কখনো কখনো হয়েও যায়। এই জন্য এই জিনিসগুলো মানে এই শোলগুলো যারা সুইসাইড করেছে তারা অন্য শোলকে সাহায্য করে। সেই জন্য মানুষের কখনোই ভাবা উচিত না আমি সুইসাইড করব। বি স্ট্রং। লাইফে সব সময় আমাদের জীবনে কিছু না কিছু নেগেটিভ সিচুয়েশন আসবেই, লাইফ কখনো স্মুথ হবে না। আমাদের নিজেদের ভাবতে হবে আমরা মানে কি করব, কিভাবে প্রবলেমটা সলিউশন বের করব। মরে যাওয়াটা কোনো সলিউশন না, উল্টে আরও একটা আলাদা একটা প্রবলেমের মধ্যে ফেঁসে যাওয়া। শ্রমিকের ক্ষেত্রে তাই হয়েছিল, এবং সে ওই প্রবলেমটা তো ফেঁসে গেছে, আর তো তার কিছু করার নেই। এখন ভাবছি যে আমি মেয়েটাকে নিয়ে চলে যাই, মেয়েটার সাথে আমি ক্লোজ হয়ে যাই, সমস্ত ধরনের সে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কেউ তো অ্যালাউ করবে না তাকে, তাই না? তো এই হচ্ছে ঘটনাটা আমার তো ভীষণ ভয়ের লেগেছিল, এবং যারা আশেপাশে থাকে তারাও নিশ্চয়ই কখনো না কখনো ফিল করে, কিছু না কিছু তো ফিল করাই যায়। এটা হচ্ছে আমার প্রথম ঘটনাটা ছিল। আশা করি ভালো লাগলো। ভূতের গল্প আমার মানে আমি শুনি অনেকগুলো, এটাও শুনে আমার অদ্ভুত লেগেছিল, আর আজকে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভূতের গল্পের স্টক খুব কম, কিন্তু ইন্টারেস্ট বেশি। থ্যাংক ইউ বিশালাক্ষী। হ্যাঁ, বড্ড কষ্টকর। আমি একটুখানি সবার কমেন্টসগুলো দেখে নিই, ঠিক আছে? হ্যাঁ, তনুদি সত্যি অস্বস্তিকর, মেয়েটার সাথে যেটা হতো খুবই অস্বস্তিকর, মানে এটা সত্যি খুব ইরিটেটিং, মানে ভাবলেও অদ্ভুত লাগে এটা, যে যাকে আমি দেখতে পাচ্ছি না, কিছু করতে পারবো না, মানে দেখা গেলে কি হয় অ্যাটলিস্ট দুটো থাপ্পড় লাগানো যায়, তুমি তার নামে কমপ্লেন করতে পারবে, কিন্তু যাকে দেখতে পাচ্ছ না তার নামে তুমি কমপ্লেনও করতে পারবে না, কোনো কাউকে বোঝাতেও পারবে না, শুধুমাত্র নিজের উপরে সেটা। ভালো করেছেন, খেয়ে দিয়ে এসে পড়েছেন। গুড বাবু তাপস। ছেলেকে পড়াতে গিয়ে লেট, নো ইস্যুজ অমৃতা। আমিও ছেলেদের জন্যই ফেঁসেছিলাম কদিন, তোমার লাইভেও আসতে পারিনি বেশ কদিন ধরে, আমিও তো শুনতে পারিনি গো। ভালো আছি অমৃতা। হ্যাঁ, একদম তাই তনুদি, ঠিক বলেছো। অনেক আত্মা কেঁদে বেড়ায়, মুক্তির আশায় ছটফট করে, এবং আমাদের আশেপাশে সত্যিই অনেকে থাকে। ওই জন্য বলা হয় না যে প্রতিদিন ঘরে মানে পজিটিভ কিছু চান্ট করা, পুজো পাঠ করা, ধূপ ধুনো দেওয়া, এগুলো ভীষণ দরকার, কারণ আশেপাশে সবসময় নেগেটিভ থাকে, পজিটিভও থাকে, এই নয় যে থাকে না, কিন্তু ওটা যখন আমরা মানে ভগবানকে ডাকি, কি হয়, পজিটিভটা যদি বেশি হয় তখন নেগেটিভটা অটোমেটিক কমে যায়। তো সেই জন্য সবসময় চেষ্টা করা উচিত প্রতিদিন ঘরের পুজো পাঠগুলো নিয়মিত করা। আর নিজেদের সবসময়, আমি আমার যোগা স্টুডেন্টদের শেখাই যে আমরা যখন মেডিটেশনে বসি বা পুজো পাঠ করতে বসছি, সবসময় একটা প্রোটেকশন দরকার। আমরা অনেকেই কি করি, উইদাউট প্রোটেকশন আমরা মানে কাজ করতে থাকি, মানে মেডিটেশনে বসে গেলাম, রাত্রেবেলা ইচ্ছে হলো, যখন ইচ্ছে হলো একটা মেডিটেশনে বসে গেলাম, না সেটা নয়। মানে যারা দীক্ষা পেয়েছে তাদের বলা হয় গুরুদেবকে প্রণাম করো প্রথমে, তারপরে তোমার ইষ্টমন্ত্র জপ করো, গুরুমন্ত্র জপ করো। কারণ কি, কারণ ওই যে আমি ইষ্টকে বললাম বা গুরুকে বললাম, প্রথমেই মন্ত্র চান্ট করতে শুরু করলে কি হয়, আমার আশেপাশে যারা মানে নেগেটিভ এন্টিটিসরা আছে তারা আসতে শুরু করে, এসে অ্যাট্রাক্ট হয়ে আমার কাছ থেকে পজিটিভ এনার্জিটা ওরা নিতে থাকে। তাহলে তুমি যতই পাঠ করো যাই করো, তোমার সেই মানে পজিটিভ জিনিসটা তোমার ভেতরে থাকবে না, ওটা অলরেডি বেরিয়ে যাবে, কারণ দেশ শাক করে নিচ্ছে। কিন্তু যখনই তুমি গুরু বা ইষ্টকে আহ্বান করে নিলে, তখন দে আর প্রোটেক্টিং ইউ, তারা তোমাকে প্রোটেক্ট করা শুরু করে দিল, একটা অরা ক্রিয়েট হয়ে গেল যার ভেতরে তুমি থাকছো, তারপরে তুমি যে চ্যান্ট করছো সেটা তোমার জন্য বেনিফিশিয়াল। আমার যোগা স্টুডেন্টদেরও আমি বলি যে যখনই তোমরা চুপচাপ বসে, আমি মানে যখন ব্রিদিং এক্সারসাইজগুলো করাই, যে চোখ বন্ধ করে থাকো, ওরা অনেক সময়ই বলে, আজকে সকালেও বলেছে যে ভীষণ আরাম লাগে, ভীষণ আনন্দ লাগে। এই যে আনন্দটা, এই ফিলিংটাই খুব দরকার, কিন্তু ওই সময় যারা আশেপাশে রয়েছে সবসময় থাকে, তারাও কিন্তু ওই আনন্দটা থেকে নিতে চায়। সেই জন্য কি করতে হয়, যাদের দীক্ষা হয়নি বা কিছু, তারা আমি বলি কোনো একটা মন্ত্র চ্যান্ট করতে থাকো, যাতে তোমার অরাটা মানে গার্ড হয়ে যায়।
অরাটা যখনই তুমি মন্ত্র চ্যান্ট করতে থাকবে সাথে সাথে, তখন তোমার অরাটা অটোমেটিক গার্ড হয়ে যাবে, তোমার অরার ভেতরে কেউ আসতে পারবে না। তো এই জিনিসগুলো আমাদের ছোট ছোট জিনিস, সেগুলো কিন্তু ভীষণ দরকার। থ্যাংক ইউ তাপসীদি। হ্যাঁ ওং ক্লিং, হ্যাঁ বিং ছট, অনেক মন্ত্র আছে, অনেক মন্ত্র আছে। কেউ কিছু না জানলেও থ্যাংক ইউ, সত্যি অনেকদিন পরে এসছি সুকল্যাণ, আমার নিজেরই ভালো লাগছে। কেউ কিছু না জানলেও, কেউ কিছু দীক্ষা না হলেও, যাকে ভাল লাগে, আমার কারো শিবকে ভাল লাগে, কারো কৃষ্ণকে ভাল লাগে, জয় শ্রীকৃষ্ণ, ওং নমঃ শিবায়, জয় মা দুর্গা, জয় মাতাদি, এনি কাইন্ড অফ, যার যেটা ভাল লাগে প্রত্যেকেই কিন্তু প্রোটেকশন করবে। তো সবসময় নিজের অরাটাকে, নিজের চারপাশে গার্ড একটা তৈরি করে রেখো। প্রত্যেককেই এটা অনুরোধ, যারা এই ভূতের গল্প শুনছে, অনেকেই ফিল করে যে আমার আশেপাশে কিছু ঘটছে বা কিছু, কারণ কি ওই যে মানে অরাটা প্রোটেকশন দেওয়া নেই, ওই অরাটা প্রোটেক্ট করার চেষ্টা করো প্রত্যেককে। এবার চলে যাই আজকের, হ্যাঁ হনুমান চালিসা বললেও হবে, যারা হনুমান চালিসা মানে মুখস্থ নেই তারা জয় হনুমানজি কি, জয় বজরংবলী, যা কিছু, ঠিক আছে, মানে যে সময়টা আমি চোখ বন্ধ করে মেডিটেশন করছি সেই সময়টা নিজেকে প্রোটেক্ট করে নেওয়া, তবেই আমার ওই পজিটিভিটিটা থেকে যাবে, আদারওয়াইজ কিন্তু আমি ড্রেন আউট হয়ে যাব, এটা একটু খেয়াল রেখো। আর মানে এক একজনের, যেটা আমি আমার নিজের বাবা মার ক্ষেত্রে দেখেছি, আমার বাবা ভীষণ স্ট্রং মেন্টালি, আর বাবার অরাও ভীষণ পজিটিভ, বাবার আশেপাশে কেউ আসতেও পারে না, এটা আমি দেখেছি, মানে বাবা শ্মশানের ওপর দিয়ে চলে আসবে, কিচ্ছু হবে না। আর আমার মা মানে শ্মশানের কি বলবো 10 হাত কেন 100 হাত দূর দিয়ে গেলেও শি ক্যান ফিল সামথিং ইজ রং বা কিছু। তো এইটা হচ্ছে মানে যদিও মানে ফিল করে, মায়ের ভেতরে আসতে পারে না, কারণ মায়ের যেহেতু দীক্ষা আছে, গুরুমন্ত্র মা রোজই জপ করে, তো সেজন্য ভেতরে কোনো হার্ম করতে পারে না, বাট শি ক্যান ফিল, বাবার কোনো ব্যাপারই না। তো এটা আমাদের প্রত্যেকের মানুষের মেন্টালিটি আলাদা, প্রত্যেকের কেউ এই ভূতের গল্প বললে বা শুনলে শরীর খারাপ হয়ে যায়, তাদের ভীষণভাবে মানে উইক, তারা মেন্টালি ফিজিক্যালি এটা বলবো না, তাদের অরাটা উইক, অরাটা ক্লিন নয়, সেজন্য এটা হয়। তো সেজন্য নিজেদেরকে একটুখানি স্ট্রং করার জন্য, পজিটিভ রাখার জন্য যেটুকু চেষ্টা করা যায়, নিজেরা জীবনে ভালো থাকার জন্য তো চেষ্টা করতেই পারি, নিজের জন্য একটুখানি সময় দেওয়া। হ্যাঁ সবটাই, মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভীষণ পাওয়ারফুল, যে কোনো মন্ত্র ভীষণ পাওয়ারফুল, ভীষণ পাওয়ারফুল। কেউ কিছু না করতে পারলে ওম করলেও সেটাও সেই সেম এফেক্ট দেবে, বিশ্বাসটাই আসল। এবার চলে যায় আরেকটা ঘটনাটি, খুব অদ্ভুত আমার লেগেছিল, এটাও একটা আমার মানে বান্ধবীর কাছ থেকে শোনা। ও মানে ওর গল্প আমি আগেও বলেছি এখানে হানাটেলসে, আজকে সে আরেকটা ঘটনা বলছি। তোমরাই বলো যে ঘটনাটা কি করে সম্ভব, এরকম অসম্ভব আজও হয় পৃথিবীতে, কি করে হয়। তো ঘটনাটা আজ থেকে হ্যাঁ বেশ কিছু বছর আগের, মানে প্রায় 30 years ব্যাক, 30 বছর আগের ঘটনা। ঠিক তাই অমৃতা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তুমি যে ইন্টেনশনটা নিয়ে যে কাজটা করবে, সেই ইন্টেনশনে সেই কাজটা করলে তবেই সাকসেসফুল হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, হাজার তুমি করো। সেটাই হচ্ছে কথা, আমাদের ইন্টেনশন, আমাদের ইচ্ছে, আমাদের বিশ্বাস, সেটা কিন্তু প্রচন্ডভাবে কাজ করে, ল অফ অ্যাট্রাকশন যেটাকে এখন বলা হয়। যাই হোক, আমি এরপরে আর কোনো এখন কিছু দেখছি না, আমি সোজা ঘটনাটা বলি আগে। 30 বছর আগে, এবার ঘটনাটা হাওড়া স্টেশনের। ওর একটু আমি ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। ওই যে বান্ধবীটা ভীষণ বরাবর ছোটবেলা থেকে, কিছু বাচ্চা হয় না একদম মানে ডোন্ট কেয়ার সবাইকে, ভীষণ জিদ্দি, ডোন্ট কেয়ারের চেয়েও বড় কথা ভীষণ জিদ্দি, অন্যায় জেদ করে না, বাট যেটাও চাইবে সেটাও করেই ছাড়বে। এবং মানে বাবা মাও ভীষণ মানে কি বলবো সেদিক থেকে সেরকম ভাবে প্রোটেকশন দিত, কিন্তু আবার ওর জেদের কাছে কখনো কখনো হারও মেনে যেত। তো ছোট্টবেলা একদম 3 বছর বয়স যখন, ওর মা বলে, ওর অত মনে নেই, একদিন সকালবেলা উঠে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি হলো মেয়ে কোথায় গেল। সেদিন ছিল শিবরাত্রি, গিয়ে দেখছে চতুর্দিক খুঁজে 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 গিয়ে দেখছে সকালবেলা মানে ভোর থেকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বেশ 4-5 ঘন্টা পরে খুঁজে পাওয়া গেল কোথায় না, শিব মন্দিরের ভেতরে শিব ঠাকুরের পাশে চুপ করে বসে আছে, লম্বা লাইন, লম্বা ভিড়, তার মাঝখানে ওখানে কখন গিয়ে ঢুকে বসেছে। তো এই হচ্ছে মানে সেই 3 বছর বয়স থেকে মানে ওর বাবা মা বুঝে গেছে এ মেয়ের মানে অন্য
কি বলে, সবাই তো একই লাইফে যায় না, ওর একটু অন্যরকম জীবন। তো তাকে তো ধরে টরে আনা হলো, প্রচুর মার খেয়েছে, প্রচুর বকা দিয়েছে, কিন্তু কিছুতেই। আর ঠাকুমা প্রচন্ড প্রোটেক্ট করতো, ভীষণ ভালোবাসতো, ঠাকুমারা যা হয় ভীষণ ভালোবাসতো ওকে। ও মানে ওর পরে ওর দিদি আছে, তারপরে ও, তারপরে ওর ভাই। তো এই ছিল মানে ও ছোটবেলা থেকে একদম, এবং মানে ওর যেটা বলবে সেটাই করে ছাড়বে। পড়াশুনো ভালোবাসতো না, কিন্তু পৃথিবী ঘোরার পুরো ইচ্ছে ছিল। এবং ক্লাস 10-এর পরে নার্সিংয়ের ট্রেনিং করে সত্যিই ও পুরো পৃথিবী ঘুরেছে, মানে ওর উইশ ও ফুলফিল করে নিয়েছে, যেভাবে ও করবেই। আর খুব একটা ওয়েল মানে এস্টাবলিশড ফ্যামিলির ছিল না, ছিল একটা সময়, কিন্তু জীবনের পাতটা তো সবার একরকম নয়, কখনো কখনো ওপর নিচ হয়। তো একটা সময় সেরকম ভাবে মানে ততটাও মানে কি বলবো ফাইন্যান্সিয়ালি স্ট্রং ছিল না। এবার ও যখন ক্লাস 2 বা 3-তে পড়ে, তখন ওর বোধ হয় পিসি বা পিসির যা বা মামি বা এরকম, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, ও তার সাথে ব্যাঙ্গালোর গেছিল, ব্যাঙ্গালোরে যাবে। তো ওই যে বললাম ওয়েল এস্টাবলিশড ফ্যামিলি ছিল, কিন্তু ওদের কিছুটা অবস্থাটা খারাপ হয়ে গেছিল। তো ব্যাঙ্গালোর গেছে, ব্যাঙ্গালোর গিয়ে যাওয়ার পরে ওকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ও জেদ ধরেই গেছে, স্বাভাবিক, এত ছোট বাচ্চাকে কেউ ছাড়ে না। তো ওখানে ও প্রথম মানে একজনের বাড়ি গেল, ও পিসিমা বলল যাবি আমার সাথে? না, হ্যাঁ যাব। তিনি হচ্ছেন শ্রী মোহনানন্দজি। সেখানে শ্রী মোহনানন্দজির সাথে ওনার দেখা হলো, পরবর্তীকালে উনি ওনার গুরুদেব হলেন। তো প্রথম দিন দেখার পরই ওর ভীষণ একটা অ্যাট্রাকশন হয়েছিল মোহনানন্দজির সাথে, শ্রী মোহনানন্দজির সাথে, কেন জানি না, কিন্তু একটা ভালো লাগা কাজ করেছিল, একটা মনে হয়েছিল যে এই মানুষটাকেই আমি আমার মানে তখনও গুরু কি দীক্ষা কি এত কিছুও বোঝে না, কিন্তু ওর পিসিমার কাছে শুনেছিল উনি দীক্ষা দেন। ওই যে দীক্ষা দেন ভাষাটা কানে পড়ে গেছিল, সেই পিসিমার কাছ থেকে একটু জেনে নিয়ে আমি তো এনার কাছেই দীক্ষা নেব, ওই জেদ ধরে পুরো ছিল। ওরা থাকতো কলকাতায়, তারপর ব্যাঙ্গালোর থেকে ফিরে এলো। এবার ওর জেদ হচ্ছে আমি হচ্ছে দীক্ষা নেব। ডানলপে ওই শ্রী মোহনানন্দজি আসতেন ডানলপের আশ্রমে। তো সেই পিসিমার সাথে ওর যোগাযোগ ছিল, যেহেতু তিনি ওনার শিষ্য মানে শিষ্যার, তো যোগাযোগটা ছিল, যাওয়া আসাও ছিল। সল্টলেক থেকে, সল্টলেকে ওদের বাড়ি ছিল, সেখান থেকে ডানলপ যাতায়াত করতো। এবার বাড়িতে কেউ পারমিশন দিচ্ছে না, কোনোভাবেই হবে না, সম্ভব না এইটুকু বাচ্চা মেয়ে যখন তখন খামখেয়ালি দীক্ষা নেওয়ার। আর ওর বাবার একটা কথা ছিল যে তুমি আজকে দীক্ষা নিয়ে নিলে, বাট মেয়ে বিয়ের পরে যদি তোমার মানে হাজব্যান্ড মেনে না নেয় বা হাজব্যান্ড যদি এগুলো অস্বীকার করে, তখন কিন্তু খুব মুশকিল হবে তোমার। সেই জন্য ওর বাবা চাইছিল না। ওর ঠাকুমা বলছিল ঠিক আছে আমি পারমিশন দিচ্ছি, তুই যা দীক্ষা নিয়ে নে। কিন্তু শ্রী মোহনানন্দজি একটাই কথা, না ঠাকুমা পারমিশন দিলে হবে না, তোমার বাবা মার পারমিশন লাগবে, তবেই আমি দীক্ষা দেবো। তো যাই হোক, ওর জিদের কাছে তো সবাই হার মানে, ওর জিদের কাছে সেদিনও বাবা মাও হার মানলো, দীক্ষাটা হলো। দীক্ষা হওয়ার পরে তখন ক্লাস 4-এ পড়ে বোধহয় ও। এবার শ্রী মোহনানন্দজি প্রতি বছর বদ্রীনাথ যেতেন এবং সেখানে থাকতেন বেশ কিছুদিন, হোম যজ্ঞ করতেন, খুব একটা মানে খুব আনন্দ করে সবাই কাটাতো। এবং শিষ্য শিষ্যাদের মধ্যে ও ছিল সবচেয়ে ছোট। এবার একদিন এসে ও মানে আশ্রমে গেছে, আশ্রমে অন্যান্য দাদা দিদিরা বলছে মানে আলোচনা হচ্ছে যে বদ্রীনাথ যাবে, এই ওই সেই সমস্ত আলোচনা হচ্ছে যে এই দিন অমুক দিন আমরা যাব, টিকিট কাটতে হবে। এবং পুরো একটা মানে বেশ 25-30 জনের মানে একটা গ্রুপ যাবে গুরুদেবের সাথে। তো ও তখন বললো আমিও যাব। গুরুদেব বললেন তুই এত ছোট, তুই যাবি, ঠিক আছে আমি নিয়ে যেতে পারি, কিন্তু তোর বাবা আমার পারমিশন নিতে হবে। বলে হ্যাঁ হ্যাঁ সে আমি ব্যবস্থা করে নেবো, ঠিক আছে। আবার গিয়ে বাবাকে ঝুলিয়ে আমি হচ্ছে যাব এতে বদ্রীনাথ যাব। তো বাবা বললেন এত ছোট বাচ্চা, আর কেউ আছে ছোট বাচ্চা তুই বল? না আর কেউ নেই। তাহলে তুই কি করে যাবি? না আমার গুরু দাদা দিদিরা, গুরু ভাই বোনেরা ভীষণ ভালো, তারা আমার টেক কেয়ার করবে। তারপরে একজন হচ্ছে ওর বাবা মানে ওকে নিয়ে আশ্রমে গেল কথা বলতে, তো একজন বলল হ্যাঁ হ্যাঁ মানে একজন মানে আরো অন্যান্যরাও সবাই বলল না না কাকু চিন্তা করবেন না, আমরা ওর দেখাশোনা করব, কোনো অসুবিধা হবে না। কাকু বা দাদা যাই হোক, আপনি চিন্তা করবেন না, আমরা দেখাশোনা করব, ঠিক আছে। তো এবার মানে ওর বাবা বলেই দিল আমি কিন্তু পয়সা টয়সা দিতে পারবো না। ওই যে বললাম তেমন খুব বেশি মানে এর নয়,
তো তখন ভাড়াও কম ছিল, কিন্তু তাও তো গুরুদেব বললেন ঠিক আছে কোনো অসুবিধা নেই, ওর টিকিটটা আমরাই কেটে নেবো। তো টিকিট কেটে নিয়ে বললো টিকিট সবার টিকিট একসাথে কাটা হয়েছে, এক জায়গাতেই টিকিট থাকবে। তারপরে যথারীতি ওকে দিন তারিখ সবকিছু বলে দিল, কোন ট্রেন, কত নম্বর কামরা, যা হয় সিট নাম্বার এভরিথিং বলে দেওয়া হলো। ঠিক আছে, এবার যেদিন ও তো পুরো লাফাচ্ছে, স্কুলে সবাইকে বলে বেরিয়েছে, ইভেন হচ্ছে ওকে একজন দাদা গুরু মানে যে গুরুর শিষ্য মানে দাদাই যে হয়, তাই সে জিজ্ঞেস করেছে কি রে তুই বদ্রীনাথ যাবি, এত লাফাচ্ছিস? বলে হ্যাঁ আমি তো যাবই যাব, কেউ আমাকে আটকাতে পারবে না, এই যে আমি যাবই যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। পরেও বলছে এটা অহংকার ছিল, সেই জন্যই বোধহয় মানে ঘটনাটা ঘটলো। তো ঘটনাটা বলি তাহলেই বুঝতে পারবেন কেন এটা অহংকারের কথা। তো তো মানে স্কুলে সবাইকে এক্সাইটেড হয়ে আত্মীয় স্বজন বাড়িতে যে আসছে, মানে চেনা পরিচিত পাড়ার লোকজন সবাইকে বলে বেরিয়েছে আমি তো বদ্রীনাথ যাচ্ছি, আমি তো অমুক দিন বদ্রীনাথ যাচ্ছি। সবাই তো মানে অবাক হয়ে বলে এইটুকু বাচ্চা মেয়েটি একা একা, বলে হ্যাঁ না বাবা পারমিশন দিয়ে দিয়েছে, সবার সাথেই আমি যাব। ঠিক আছে, যথারীতি যেদিন ট্রেন সেদিনটা এলো, সকাল থেকে খুব এক্সাইটেড, সন্ধ্যাবেলায় ট্রেন, বাবা নিয়ে গেছে স্টেশনে, প্রচন্ড ঝড় বৃষ্টি। মানে বাবা বলছে তখনও, দেখ তুই ভেবে দেখ এত ঝড় বৃষ্টির মধ্যে, না আমি তো যাবই, তুমি আমাকে নিয়ে চলো। বাবাও কষ্ট করে নিয়ে গেলেন স্টেশনে। গিয়ে ওরা দাঁড়ালো স্টেশনে, যেখানে দাঁড়াতে বলেছিল বড় ঘড়ির তলায়, হাওড়া স্টেশনে জায়গাটা বলে দিয়েছিল, বড় ঘড়িটা কোথায় সেটাও বলে দিয়েছিল, এখানটায় তোরা দাঁড়াবি, আমরা তোদের খুঁজে নেব। ঠিক আছে, এবার বাবাও চেনে, মেয়েও চেনে সবাইকে, অন্যান্য যারা আছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সমস্ত ট্রেনের অ্যানাউন্স হচ্ছে, ওই ট্রেনেরও অ্যানাউন্সটা ওরা শুনেছে। ট্রেন এসে দাঁড়িয়েছে ওপরে, ট্রেনে মানে যে কামরাটা বলা ছিল সেই কামরায় উঠে দেখেছে সমস্ত সিট খালি, কেউ নেই ওখানে, একটা লোক নেই মানে একটা লোকও নেই, পুরো ট্রেনের ওই কামরাটা পুরো খালি, যে কামরায় ওদের মানে টিকিট হয়েছিল, কেউ নেই। ওর বাবা উঠে পাশের কামরা, সমস্ত কামরা দেখে নিল, কোথাও কেউ নেই, পুরো ফাঁকা। ওরা নেমে এসে দাঁড়িয়ে রয়েছে, ওদের চোখের সামনে দিয়ে যথারীতি ট্রেনটা বেরিয়ে গেল। ওর বাবা বলল দেখ তুই বলেছিস সবাই আসবে, সবাইকে যদি আমি দেখতে পেতাম আমি ছেড়ে দিতাম, আমি কি করে এই মুহূর্তে ছাড়বো? ও তখন ঝুলোঝুলি করছে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি ওই কামরাটা খালি আছে ওতেই উঠে চলে যাবো। বলে না এটা সম্ভবই না, টিকিটও ওর কাছে নেই, এটা সম্ভবই না। যেতে দিল না। তারপর কিছুদিন পরে মানে ওরা ওখানে বোধহয় 10-12 দিন থাকার কথা ছিল, 10-12 দিন পরে ওরা ফিরে এসছে। এও গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে ততদিনে ও গেছে। গিয়ে ও তো মানে খুব রাগ করে বলছে তোমরা সবাই গেলে আমাকে নিয়ে গেলে না। না বলছে তোমরা এতদিন হচ্ছে গেলেই না, এই যে তোমরা বললে এতদিন ধরে এত কিছু হলে, এত প্ল্যানিং করলে, তোমরা তো বদ্রীনাথ গেলেই না। বলে বদ্রীনাথ, ওরা বলছে বদ্রীনাথ যায়নি মানে? বলে হ্যাঁ যাওনি তো, কোথায় গেছো তোমরা? তোমরা এত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছিল, এই ট্রেনটা ছিল না, কোচ নাম্বার এত ছিল, কেউ তো ছিল না তোমরা ওখানে। সবাই না ওর দিকে হাঁ করে দেখছে, বলে এটা কি বলছিস তুই? ডেট বললো, সেম ডেট, সেম টাইম, সেম ট্রেন, সেম কামরা। বলে আমরা সবাই একসাথে ছিলাম, বৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, কিন্তু ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে সেটা থেমে গেছিল। ও বলে হ্যাঁ থেমে গেছিল। বলে আমরা পুরো স্টেশন নেমে, পুরো মানে ট্রেন থেকে নেমে পুরো স্টেশনে তোকে খুঁজেছি, প্রতিটা প্ল্যাটফর্মে খুঁজেছি, ওই প্ল্যাটফর্মে তো খুঁজেইছি, অন্যান্য প্ল্যাটফর্মেও খুঁজেছি তোকে, কারণ 20-25 জন মানুষ আমরা প্রায় সবাই মিলে খুঁজেছি তোকে, আর ওকে মোটামুটি সবাই চিনতো, আমরা কেউ পাইনি। তারপরে তো তোর নামে অ্যানাউন্স করিয়েছি আমরা। বলে অ্যানাউন্স করিয়েছো? আমরা তো শুনিনি কিছু। বলে হ্যাঁ, প্রায় 10-12 বার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে এই নামের মেয়ে, এত বছর বয়স, স্টেশনে যেখানে থাকুন তার বাবার নাম বলা হয়েছে, আপনারা চলে আসুন। অথচ ওর বাবাও শোনেনি, মেয়েটাও শোনেনি। হাউ ইজ ইট পসিবল? আজও পর্যন্ত এই রহস্যের বলে আমার সারা জীবনের এই রহস্যটা আমার সমাধান এখনো পর্যন্ত হয়নি। আজ 30 বছর প্রায় কেটে গেছে, এখনো পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি আমার কাছে, যেটা কি করে সম্ভব হয়েছিল সেদিন। তা আমরা যে বলি না জ্ঞানগঞ্জ বোধহয় এইভাবেই ক্রিয়েট করেন মহাপুরুষরা।
গুরুদেব জানতেন ও ছোট বাচ্চা, বাবা মার ইচ্ছে ছিল না কিন্তু ওর জেদের কাছে, তো সবকিছু মিলিয়ে যে ওই ছোট বাচ্চাকে ওখানে বদ্রীনাথ পর্যন্ত হাওড়া থেকে নিয়ে যাওয়া, সেটা হয়তো গুরুদেব চাননি। সেই জন্য ওই সময়ের জন্য পুরো জায়গাটা ভ্যানিশ, পুরো ফাঁকা হয়ে গেছিল। আর জ্ঞানগঞ্জ আমরা বলি না, তিব্বতে রয়েছে, সাংগ্রিলায় রয়েছে, অরুণাচলে রয়েছে, কি বলে উত্তরাখণ্ডে রয়েছে, হিমাচলে রয়েছে, না, মহাপুরুষরা চাইলে এই মুহূর্তে এইখানে সমস্ত কিছু ভ্যানিশ করে পুরো ফাঁকা করে দিতে পারেন, জ্ঞানগঞ্জ করে দিতে পারেন, টোটালি ভ্যানিশ। দারুণ মজা লেগেছিল আমার ঘটনাটা শুনে। খুব কিউরিসিটিও লাগে যে যদি মেডিটেশন করে কোনোদিন জানতে পারে। আমাকে বলে আমি কতবার চেষ্টা করেছি, কোনোভাবেই কিছু হয় না। একটু অভিমান করেই বলে যে আমার গুরুদেবকে বলে, বুড়োটা তো আমাকে চাই না, আমি জানি, সেরকম এখনো পর্যন্ত চাইছে না, যখন চাইবে তখন নিশ্চয়ই জানতে পারবো। তো ঘটনাটা আশা করি আপনাদেরও অবাক লাগলো, আমার তো অবাকই লেগেছিল যে চলো ঠিক আছে, একজনের ভুল হতে পারে, এতগুলো মানুষের কি করে ভুল হলো? একই ট্রেন নাম্বার, একই ট্রেন, একই দিন, একই জায়গা থেকে ছাড়ছে, সবাই খুঁজেছে, অথচ কেউ কাউকে দেখতে পেল না। পুরো এটা খালি, মানে ট্রেন ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত ও উঠে দেখছে যদি কেউ এসে থাকে, পুরো কামরাটা খালি, কেউ নেই, কোথাও নেই। হ্যাঁ ঠিকই বলেছ, অমৃতা পিসি সরকারের ম্যাজিক একদম। বিশালাক্ষী জাস্ট আমরা দেখতে পাই না। হ্যাঁ শাম্বালা, ওটা হচ্ছে আমাদের ফোর্থ ডাইমেনশন, মানে তিনটে ডাইমেনশন পর্যন্ত আমরা জানি। ফোর্থ ডাইমেনশনটা হচ্ছে টাইম। টাইম যদি ফিক্স করে দেওয়া হয়, যেটা আমাদের স্টিফেন হকিন্স ওই নিয়ে রিসার্চ করেছিলেন, যে টাইম যদি ফিক্স করে দেওয়া হয় তাহলে এজলেস হয়ে যাই আমরা, এজ থাকে না। সাংগ্রিলা বা জ্ঞানগঞ্জে কিন্তু তাই হয়। যদি একজন মানুষ 40 বছর বয়সে ঢোকেন বা 15 বছর বয়সে ঢোকেন, 20 বছর পরে বেরিয়ে আসলেও সেই 15 বছরই থাকে। টাইমটা কনস্ট্যান্ট, ওখানে টাইমের কোনো এফেক্ট পড়ে না। সমস্ত কিছুই অদ্ভুত। তো থ্যাংক ইউ তন্দ্রাদি। হ্যাঁ, গোপীনাথ কবিরাজেরই তো জ্ঞানগঞ্জ, আমরা ওখান থেকেই জেনেছি, শ্রী বিশুদ্ধানন্দজি। আমার তো দারুণ লাগে এইসব ব্যাপারগুলো। আর ভূত যেমন আছে তার সাথে সাথে ওই যে বললাম পজিটিভ জিনিসও আছে, তো দুটোই ব্যালেন্স করে যদি আমরা চলি খুব ভালো লাগে। সেই জন্যই স্ট্রেঞ্জ মুভি তাই দেখিয়েছিল। হ্যাঁ অনেক মুভিও হয়েছে, এই নয় হয়নি। আমি আরেকটা কি বই পড়ছিলাম, ওটা বইটা এখন মানে আউট অফ প্রিন্ট হয়ে গেছে, অনলাইনে ডাউনলোড করে পড়ছিলাম, সাংগ্রিলার ওপরেই ছিল। বইটার নামটা আমি ভুলে গেছি, কোনো এক বিদেশির লেখা, দারুণ লেগেছিল আমার মানে পড়ে বইটা। তো সেই ঘটনাও একটু একটু করে কোনোদিন না হয় শোনাবো। আজকে আর বেশিক্ষণ বকবক করছি না, দুটো গল্প ছিল, দুটোই বললাম। আশা করি সবার ভালো লেগেছে। আমি চেষ্টা করবো মাসে দুবার করে আসার। এবার থেকে একটুখানি তো রিল্যাক্স হয়েছে, আর গল্প স্টক করার চেষ্টা করছি। আর আপনারাও যদি কারো গল্প থাকে আপনারা বলতে পারেন এসে। আমি বারবার বলি আপনারা নিজেরা আসুন, শেয়ার করুন। আর আমি বিশালাক্ষীকে বলছিলাম যে পডকাস্টের কথা, পডকাস্ট করলেও কিন্তু মানে দুজন মানুষ বসে কিছু আলোচনা করা, কিছু করা, এই সমস্ত জিনিসগুলো দারুণ লাগে। তো কিছু পজিটিভ কিছু নেগেটিভ মিশিয়ে, আমাদের সবারই তো কিউরিসিটি আছে, সবসময় তো সবাই বই পড়তে পারে না। যারা পড়তে পারে তারা জানছে, আর যারা পড়তে পারছে না তারা শেয়ার করলে, যারা পড়েছে তারা যদি শেয়ার করে তাহলে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। যেমন আমি ঈশাঙ্কের এক লাইভ প্রথমের দিকে দেখেছিলাম, পডকাস্টে এসেছিল, আমার খুব অপূর্ব লেগেছিল ছেলেটার কথাগুলো। তো আমি বিশালাক্ষীকে বলছিলাম ঈশাঙ্ক কদিন আগে এসেছিল, আবার যেন আসে। তো এরকম যারা জানে, আমার মনে হয় তনুদিও এইসব নিয়ে বেশ কিছুটা পড়াশুনো করছে। থ্যাংক ইউ তাপসীদি, থ্যাংক ইউ। তুমিও খুব মিষ্টি, তোমরা সবাই খুব মিষ্টি। এই জন্যই তোমরা মানে অন্যকে যারা কি বলে অ্যাপ্রিসিয়েট করতে পারে না, দে আর ভেরি গুড সোল অবভিয়াসলি। আদারওয়াইজ কিন্তু আমরা পারি না অন্যকে অ্যাপ্রিসিয়েট করা, অন্যকে ভালো বলা। নিজে ভালো না হলে অন্যকে ভালো বলা যায় না। সেই জন্য তোমরা সবাই খুব ভালো অ্যাকচুয়ালি। হ্যাঁ বিশালাক্ষী, সত্যি আমার ইচ্ছে আছে একদিন আমার খুব ভালো লাগে, বেশ দুজনে বসলে, একা একা হলে না সেই জিনিসগুলো সবগুলো, আমি তো যেমন আমার কথার মাঝখানে কথা চলে আসে, অন্য কথা মানে খুব গুছিয়ে করে উঠতে পারি না, কিন্তু সাথে কেউ একজন থাকলে কনফিডেন্সটাও বেড়ে যায়, আর বেশ মানে কি বলে রিলেটেবল আলোচনাগুলো হতে থাকে। আমারটা আমি শেয়ার করলাম, তোমারটা তুমি শেয়ার করলে, আমি একটুখানি বললাম,
তুমি যেটা সেই নিয়ে জানো সেটা বললে আমার খুব ভাল লাগে। তো করো একদিন, এবং অন্যান্যরাও যারা পারবে তারা একদিন করো পডকাস্ট, বা নিজেদের গল্পগুলো বলো। বললাম না তনুদি এই নিয়ে পড়াশুনো করছিল, আমি জানি। তনুদি একদিন এসো না লাইভ করতে, অনেকদিন তো আসোনি, একটুখানি এসো, আমরাও একটু শুনি তোমার ঘটনা কিছু। আর আজকে আর বেশি বকবক করবো না। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, ইউটিউবের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর বন্ধুদের সাথে, নিজের বাড়ির লোকজনদের সাথে একটু শেয়ার করুন, আমাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। যদি অবশ্যই যদি আমাদেরকে ভালো লেগে থাকে, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও বলুন, আবার যদি ভালো কিছু দেখেন সেটাও আপনারা বলুন। ফেসবুকেও আপনারা আসুন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার সবাইকে। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.